হালকা হালকা ভোরের আলো ফুটছে, পাহাড়ের চূড়ায় হালকা সোনালি কুয়াশা ছড়িয়ে আছে। শীতল হাওয়ার পাতার মৃদু মৃদু শব্দ যেন এক ধরনের সুর সৃষ্টি করছে। তীব্র ঠান্ডা তিথি বাচ্চাদের মতো গুটিসুটি মেরে শুয়ে আছে আদিত্যের বুকে। তার হাত পা ঠান্ডা জমে আছে, শরীরে আদিত্যের শার্ট ছাড়া আর কিচ্ছু নেই। আদিত্যের ঘুম ভাঙলো তিথির হালকা নড়াচড়ায়। কিছুক্ষণ আগে চোখ লেগেছিল দুজন। রাতটা ছিল দীর্ঘ ও নিদ্রাহীন। আদিত্য সারা তিথিকে তার আগলেই রেখেছে, কখনো ঠাট্টা করেছে, কখনো ভালোবাসায় জ্বালিয়েছে। ক্লান্তি আর অভিমান মিশিয়ে তিথির চোখের কোণে জমে থাকা কান্নার দাগ এখনো শুকোয়নি। চোখ খুলতেই বুকের কাছে শুয়ে থাকা তিথিকে দেখে আদিত্যর ঠোঁটে দুষ্টুমি ভরা মুচকি হাসি ফুটে উঠল। ধীর হাত বাড়িয়ে ওকে আরো কাছে টেনে নিল। তিথি যেন সেই উষ্ণতায় আরাম পেয়ে বুকের ভেতর লুকিয়ে যেতে চাইছে। আদিত্যর চোখ এখনো তিথির মুখে স্থির। তিথি হঠাৎ ফট করে চোখ খুলে ফেলে। আদিত্যকে এভাবে তাকিয়ে থাকতে দেখে কেমন যেন ঘাবড়ে গেল সে। ঘুম ঘুম কঞ্চে পড়ল। কি হয়েছে? এভাবে তাকিয়ে আছেন কেন? আদিত্য ধীর কণ্ঠে জবাব দেয়। তোকে দেখে মন ভরেনি, তাই তাকিয়ে আছে। তিথি ঠোঁট ফুলিয়ে তাকায়, ঠোঁটে যন্ত্রণা চুইয়ে পড়ছে। এতটাই ব্যথা যে ঠিকমতো নড়াতেও পারছে না। তবুও মিনমিনে বলল, সারা রাত দেখে মন ভরেনি, এখন আবার লুচুগিরি করছেন? তিথি উঠে বসতে চাইল, কিন্তু শরীরের যন্ত্রণা এতটাই তীব্র যে গলা থেকে চাপা একটা আর্তনাদ বেরিয়ে এলো। আদিত্য কেমন যেন একটা নড়ে বড়ে হয়ে গেল। কিছুক্ষণ আগে দুষ্টুমি ভাবটা নেই। তিথি আদিত্যর দিকে তাকাতেই ভয় পেয়ে যায়। আদিত্য আবারও তিথিকে কাছে নিয়ে আসে। তিথি ছটফট করতে করতে বলে, না, ছাড়ুন, আমি কিন্তু কামড়ে দেবো আপনাকে। এই বলে পাগলের মতো আদিত্যর বুকে কিলঘুষি মারতে থাকে। অতঃপর আদিত্য রেগে গিয়ে চোখ লাল করে তাকায় তিথির দিকে। হাত জোড়া কোমর থেকে বেল্ট খুলে বেঁধে দিয়ে বলে, কি সমস্যা তোর? এমন করছিস কেন? আদরই তো করবো। তিথি নাক টেনে কান্নার সুরে বলে, আদর না ছাই, লাগবে না আবার আপনার আদর। ছাড়ুন আমায়, আপনার আদরের মাত্রা ভয়ঙ্কর, যা আমি সহ্য করতে পারি না। আদিত্য ফট করে তিথির ফোলা উষ্ঠে এক প্রকার চুমুখে ফেলে। অতঃপর তিথির কপালে কপাল ঠিকিয়ে বলে, জানিসই তো আমরা কিসের লোক। আমরা যেমন মেন্টালি স্ট্রং, তেমনি ফিজিক্যালিও। আমরা সব কিছুতেই স্ট্রং। তাই আদরের বেলায় কেন এক চুল ছাড় দেব বল? তো বলে কষ্ট দেবেন আমায়? আচ্ছা, দেব না। এই কথাটি বলে আদিত্য আবার তিথির উষ্ঠজোরে আক্রমণ চালায়। তিথি বাধা দিতে পারে না, হাত বাধা থাকে। অতঃপর তারা আরও একবার গভীর প্রণয়ের শক্তিতে বিভোর হয়। রেদন পাহাড়ের চূড়ায় শেষ প্রান্তে দাঁড়িয়ে মোবাইলের নেটওয়ার্ক চেক করছে। পাহাড়ি কুয়াশায় ঢেকে আছে চারিদিক, বাতাসের ঝাপটায় চুল এলোমেলো। নেটওয়ার্ক পাওয়ার সাথে সাথে লোকেশন পেয়ে গেল আদিত্যর ক্যাম্পিং স্পটের। এদিকে তাহমিনা মুখ ভার করে বসে আছে। সে কি করে ফেল একজন প্লে বয় এর সাথে? ছি ছি ছি, যে কিনা হাজারো মেয়ের সাথে হস্তি নষ্টি করে বেড়ায়। তাহমিনা নিজেকে নিজে ধিক্কার জানায়। না, এই পিছুটা না আমার চাই না। তখনই রেদন এসে বলে। চল, লোকেশন পেয়ে গেছি। তাহমিনা মুখ তুলে তাকায় রেদনের পানে। সে জিজ্ঞেস করে বসল, আমার কালো দেহে কি পেয়েছেন? রেদন বুঝলো না তাহমিনা আসলে বলছেটা কি। সে ফ্রিকুচকে তাকায়। তাহমিনা মৃদু হেসে দাঁড়িয়ে পড়ে। তার চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। আমাকে তো ঘৃণা করেন কালো বলে, মেনে নিতে চাননি, তাহলে গতকাল কেন আকৃষ্ট হয়েছিলেন? রেদন এবার দৃঢ়তার সাথে তাকায় শ্যামবতী মেয়েটার মুখপানে। আজকে কেমন যেন একটি উজ্জ্বলতা লাগছে, গলা স্পষ্ট কামড়ের দাগ। আগে মেনে নেয়নি ঠিক আছে, কিন্তু এখন মেনে নিচ্ছি। আমার তোকে চাই। তুই ছাড়া কেমন যেন এই হৃদয় শূন্য শূন্য লাগে, তাই তোকে চাই। তাহমিনা অবাক হয় রেদওয়ানের উত্তর শুনে। কেন এতদিন রেদওয়ান তাহমিনা থেকে মুক্তি পাওয়ার জন্য ছটফট করত, আর এখন বলছে তাকে চাই। কিন্তু আমি তো আপনাকে চাই না। রেদওয়ান চোখ গরম করে তাকায় এবং দাঁত চেপে ক্ষুদ্র কঞ্চে বলে, আমাকে চাস না মানে? তাহলে কাকে চাস? ওই ডাফার তানভীরকে? দেখ দেখ জন্তু, আমি কিন্তু তোকে খুন করে ফেলবো আমাকে ছেড়ে যাওয়ার কথা ভুলেও ভাবলে। কিন্তু আমাকে যে আপনাকে ছেড়ে যেতেই হবে। আপনি জানেন না আমার লক্ষ্য কি। আমি এই সংসারের বাঁধনে পড়তে চাই না, আর না আমি আপনাকে ভালোবাসি। রেদওয়ান ওকে তাহমিনার পানে খপ করে তাহমিনার গলা চেপে ধরল সর্বশক্তি দিয়ে। এটা তোর আগে বোঝা উচিত ছিল। কেন আমার জীবনে এলি? এলি আমাকেও তোর মায়ায় ধ্বংস করে দিলি। এখন তো আমি তোকে ছাড়ছি না।
ইভেন মৃত্যুও আমাদের আলাদা করতে পারবে না। মরলে একসাথে মরবো, বাঁচলে একসাথে বাঁচবো। যদি ছেড়ে যাওয়ার কথা ভুলেও ভাবিস, তোকে আগে মেরে নিজেকেও শেষ করে দেব। এদিকে তাহমিনা গলা কাটা মুরগির মতো ছটফট করছে। এটা দেখে রেদওয়ান ছেড়ে দেয় এবং কোনো ভনিতা ছাড়াই বলে উঠছে, আমি আমি হয়তো তোকে অনেক ভালোবাসি তাহমিনা। না, তোকে ছাড়া আমি তোকে ছাড়ছি না। তুই আমাকে ছেড়ে যেতে পারবি কখনো? তাহমিনা হাঁসফাঁস করে, জোরে একটা নিঃশ্বাস নেয় এবং জ্বলন্ত অগ্নিকুণ্ডের মতো রেদওয়ানের দিকে এগিয়ে গিয়ে সজোরে থাপড় বসিয়ে দেয়। আপনার সাহস কি করে হলো আমার গলা চেপে ধরার? মিথ্যা শব্দ বুনন করছেন মিস্টার রেদওয়ান। আমি কখনো আপনাকে ভালোবাসবো না, আর না আছে আমার কোনো সংসার করার ইচ্ছা। আর এইসব কথা মোহের বশবর্তী হয়ে বলছেন, হয়তো মায়া নয়তো মোহ। আসল সত্যি কথাটা হলো, কালো মেয়েদের কেউ কখনো মন থেকে ভালোবাসে না। কিছুটা থেমে আবারও বলে, হয়তো তাদের প্রতি কিছু সময়ের জন্য মায়া জন্মাবে বা তাদের মোহে আটকে যাবেন, কিন্তু বাস্তব হলো মানুষ সুন্দরের পূজারী। কালো মেয়েকে কেউ ভালোবাসে না, কেউ না। রেদওয়ান চুপ করে আছে, চোখ এখনো স্থির তাহমিনার পানে। তাহমিনাও তাকিয়ে আছে রেদওয়ানের দিকে, চোখে চোখ মিলিত হয়, কিন্তু তফাৎটা হলো একজন এর চোখে অপরিসীম ভালোবাসা তো আরেকজনের চোখে প্রতিশোধের তীব্র আগুন। কিছু সময় এভাবেই পার হয়। রেদওয়ান তাহমিনার কোমর জড়িয়ে ধরে কাছে নিয়ে আসে। হতে পারি আমি প্লে বয়, কিন্তু সেটা আগে ছিলাম। যখন থেকে তুই আমার জীবনে এলি, সব কিছু পাল্টে গেল এক নিমিষেই। আগে তোকে দেখলে গা ঘিন ঘিন করতো, কিন্তু এখন এখন তোর স্পর্শ ছাড়া আমি অচল। রেদওয়ান তাহমিনার রুক্ষ উষ্ঠে আঙুল বুলিয়ে তার চোখের দিকে তাকিয়ে বলে, অতীত ঘেটে লাভ কি? বর্তমানটা যে অতীত থেকে আরো বেশি সুন্দর। তাহলে অতীতকে ছুঁড়ে ফেলে চল, বর্তমানকে নিয়ে সুখ খুঁজি। এক ঝটকায় রেদওয়ানের হাত সরিয়ে দিয়ে দূরে গিয়ে দাঁড়ায়। আপনার অতীত শুভ হলেও আমার অতীত শুভকর নয়। আর সবচেয়ে মূল্যবান কথা, আমি আপনাকে ভালোবাসি না। কিন্তু আমি তো বাসি। তাহমিনা তার ছেলে হাসি হেসে ফেলল। ভালোবাসা আর আপনি অবিশ্বাস্য। এটা কেবল কিছুদিনের মোহ। মোহ কেটে গেলে দেখবেন এই তাহমিনা খন্দকার মায়ার ছায়াকেও আপনার বিষাক্ত লাগছে। কথাটি বলে তাহমিনার সামনে হাঁটা ধরল। রেদওয়ান আহত মনে তাহমিনার দিকে তাকিয়ে রইল। পরপর সে বিড়বিড় করে মুখে আওড়ায়, ভুল তাহমিনা, তুই ভুল। পৃথিবীতে এমন অনেক ছেলে আছে যারা শ্যামলা রঙের মেয়েটাকে তীব্রভাবে ভালোবাসে, নিজেকে ধ্বংস পর্যন্ত করতে পারে। তিথি ঘুমন্ত অবস্থায় চোখ কচলাতে কচলাতে তাঁবু থেকে বেরিয়ে আসে এবং চারিদিকে আদিত্যকে খুঁজে থাকে, কিন্তু কোথাও আদিত্যকে খুঁজে পায় না। সামনে আরেকটু এগিয়ে যায়, পরক্ষণেই নেই। তিথির নজরে আসে আদিত্যকে, যে কিনা খাসের উপর পুশ-আপ দিচ্ছে। কোনো শব্দ ছাড়াই তিথি এগিয়ে যায়। অনাকাঙ্ক্ষিতভাবে সে আদিত্যর পিঠের উপরই চড়ে বসল। হঠাৎ করে ভারী কিছু অস্তিত্ব টের পেতে আদিত্য কিছুটা ঘাবড়ে যায়, কিন্তু পরক্ষণই বুঝতে পারে। মুচকি হেসে আবারও পুশ-আপ দিতে থাকে। ঘুম ভাঙলো তাহলে আমার রেড চেরির? তিথি ঘুম ঘুম কণ্ঠে জানায়। হুম। আদিত্য পুশ-আপ দিচ্ছে আর তিথি শক্ত করে আদিত্যকে আঁকড়ে ধরে তার পিঠের উপরই আরামসে বসে মজা নিচ্ছে। কষ্ট হচ্ছে না তো আপনার? না, কিসের কষ্ট? তুই এতটাও ভারী না, আর আমাদের ভারী বস্তু বহন করার অভ্যাস আছে। প্রায় কিছু মিনিট পুশ-আপ দেওয়ার পর আদিত্য হাঁপিয়ে তিথিকে বলে, তিথি নাম এবার। তৃতীয় বাধ্য মেয়ের মতো নেমে পড়ে। আদিত্য দাঁড়িয়ে গিয়ে তিথির দিকে আদরের দিক ভাবে হাত বাড়ায়। তিথি আদিত্যকে কৌতূহলী হয়ে জিজ্ঞেস করে, আমরা ব্রাশ করব কোথায়? আমি তো ব্রাশ আনিনি। আদিত্য শার্ট খুলে বোতল থেকে পানি নিয়ে গায়ে ঢালতে ঢালতে বলে, নিম পাতের ডাল দিয়ে আজকে ব্রাশ করবে। তিথি আদিত্যর কথায় কোনো ধ্যান নেই। সে তাকে আছে আদিত্যর পিছে, যেখানে গত রাতে তার নখের আঁচড় এখনো লালচে দাগ হয়ে আছে, যেন শিল্পীর তুলি দিয়ে আঁকা রেখা। তিথির বুকটা হঠাৎ করে খারাপ হয়ে যায়। সে অনুতপ্ত হয়ে ধীরে ধীরে হাত বাড়িয়ে আদিত্যের পিছে হাত বুলিয়ে দেয়। খুব জ্বালা করছে তাই না? খুব বেশি কি ব্যথা দিয়েছি? আদিত্য পেছনে ফিরে তিথির আঙুলে হালকা কামড় দিয়ে বলে, রাক্ষসী, এত বড় নখ রাখতে কে বলেছে তোকে? তিথি হাত এক ঝটকায় সরিয়ে ফেলে। এভাবে কেন কামড় দিচ্ছেন? রাক্ষস আমি না আপনি? হ্যাঁ, আর বড় নখ আমি রাখবই রাখবো। তাদের ছোট্ট ঝগড়া চলতে থাকে। ঠিক তখনই তানভীর দৌড়ে আসে। ওর চোখে মুখ একরকম আতঙ্কের ছাপ। আদিত্য সঙ্গে সঙ্গে সতর্ক হয়ে যায়। কি হয়েছে? এভাবে ভয় পেয়েছে কেন? তানভীর হাঁপাতে হাঁপাতে বলে, স্যার, তাহমিনা আর ওনার হাজব্যান্ডকে কোথাও খুঁজে পাচ্ছে না।
আদিত্য কিছু বলতে যাবে ঠিক তখনই তারা দুজনেই সামনে এসে হাজির হয়। এতে আদিত্য স্বস্তির শ্বাস ফেলে। রেদন ভাইয়া কোথায় গিয়েছিলে তোমরা? একবার তাহমিনার দিকে তাকে চোখ ফিরিয়ে নিয়ে ধীর গলায় বলে, গতকাল রাতে হাঁটতে হাঁটতে অনেক দূর চলে গিয়েছিলাম। ওখানে নেটওয়ার্কও ছিল না, তাই সারা রাত ওখানেই কাটিয়ে দিতে হয়েছে। আদিত্য মাথা নাড়ে। আচ্ছা তাহলে চলো, আমাদের এখান থেকে বের হতে হবে। তোমাদের আগে একটা হোটেলে উঠিয়ে দিই। একটা বড় জিপ করে সবাই বসে পড়ে। আদিত্য ড্রাইভ করছে, পাশে তিথি বসে আছে পেছনের সিটে তাহমিনা আর রেদওয়ান। তারা একে অপরের সাথে কথাই বলছে না, কেমন যেন চুপচাপ। রেদন কথা বলার চেষ্টা করলো, তাহমিনা যেন রেদনকে এড়িয়ে চলার চেষ্টা করছে। শত শত উঁচু উঁচু পাহাড় আর পাহাড়ি। তিথি হাঁ করে তাকিয়ে আছে। এত সুন্দর প্রকৃতি ভিউ, বাতাসে তীব্র বেগে তিথি খোলা চুলগুলো বাতাসে উড়ে বেড়াচ্ছে। আদিত্য ড্রাইভ করতে করতে মাঝে মাঝে তাকিয়ে আছে তিথির পানে। তিথি প্রাণ পরে নিঃশ্বাস নিল। সে হাসি মুখে আদিত্যর দিকে তাকিয়ে বলে, ইস, আমার লুসি বাচ্চাকে নিয়ে আসলে ভালো হতো। লুসির নাম শুনতেই আদিত্যর মুখে রং পাল্টে গেল। সে মনে মনে বিড়বিড় করে, এখানে এসেও শান্তি নেই বিড়ালের বাচ্চাটার জন্য। আচ্ছা ওরা কিছুক্ষণের মধ্যেই একটা বড় হোটেলে পৌঁছে যায়। হোটেল কাউন্টারে গিয়ে আদিত্য 2টা রুম বুকিং করে, কিন্তু এতে যেন তাহমিনার আপত্তি রয়েছে। সে একই রুমে রেদওয়ানের সাথে থাকবে না, কিন্তু ম্যানেজার জানায় তাদের হোটেলে আর কোনো রুম নেই। অতঃপর তাহমিনা বাধ্য হয়ে এগিয়ে যেতে থাকে। রুমের সামনে দাঁড়িয়ে রেদওয়ান চাবি দিয়ে দরজা খুলে দেয়। সঙ্গে সঙ্গে তাহমিনা ভেতরে প্রবেশ করে। সে আগে গজগজ করতে করতে এদিক ওদিক ছুটতে করতে থাকে। তখনই রেদওয়ান মজার ছলে বলে, আমার সাথে থাকলে এখন আর নিজেকে ঠিক রাখতে পারবি না, এজন্য আরেকটি রুম চেয়েছিলি? এমনিতেই তাহমিনার অনেক ডিপ্রেসড, তার উপর রেদওয়ানের এইসব কথা যেন তাহমিনার সারা অঙ্গে জ্বলন ধরে গেল। সে রেদওয়ানের শার্ট আঁকড়ে ধরে বলে, একদম বাজে কথা বলবেন না, না হলে মুখ ভেঙে দিতে আমার সময় লাগবে না। রেদওয়ান পিছু হটে না। সে আরো উস্কে দিয়ে তাহমিনার কোমর আঁকড়ে ধরে কানে ফিসফিস করে, মুখ ভেঙে দে আর যাই ভেঙে দে, আসল কাজটা কিন্তু হয়ে গেছে, তো এখন আফসোস করে লাভ নেই। তাহমিনা ধাক্কা দিতে চায়, কিন্তু রেদওয়ান হাত জোড়া পেছন দিয়ে আটকে ফেলে। এত তেজ কেন তোর? এই তেজের তাপ আমি সহ্য করতে পারি না। আপনাকে কেউ সহ্য করতে বলেন নাইও, ছেড়ে দেন আমাকে, ডিভোর্স দিয়ে চলে যান। রেদওয়ান তাহমিনার চোয়াল চেপে ধরে। একবার বলেছি না ডিভোর্সের কথা বলবি না? তুই কি চাস আমার খারাপ রূপ তোর সামনে নিয়ে আসি? দেখ তাহমিনা, আমাকে খারাপ হতে বাধ্য করিস না। তাহমিনা চেহারায় তেজস্বীর মতো তীব্র তেজ, আগুন ধরার মতন, চোখ দুটো পানিতে চিকচিক করছে। খারাপ? খারাপের কথা বলছেন আপনি? আমার সাথে তো সবাই খারাপ কাজ করেছে। সবাই ছোটবেলায় মা বাবাকে ছিনিয়ে নিয়ে অনাথ করেছে। জন্ম থেকে শ্যামলা বলে নানা কটু কথা শুনেছি। চাচি প্রতিদিন অত্যাচার করত। পড়াশোনা আমার টাকা দিয়ে করেছি। শ্যামলা বলে কলেজ ভার্সিটিতে নানা অপমান করত। আর সর্বশেষে আপনার মতো একটা দুশ্চরিত্র লোকের সাথে বিয়ে হলো। হ্যাঁ জানি, বিয়েটা আমার আব্বু ঠিক করে রেখেছিল, কিন্তু আপনি কেন? নিজের আব্বুকে চোখের সামনে চিন্তা চলতে দেখেছি। আম্মুর সাথে কি করেছে ওরাই জানে। এবার বলুন, আমার সাথে আর কি কি খারাপ হওয়ার বাকি আছে? রেদওয়ান যেন পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রয়। তাহমিনার চোখের জল ছেড়ে দেয় এবং সে ফুপিয়ে উঠছে বলে, আমাকে প্লিজ আমার আব্বু আম্মুর খুনিকে ধরতে দিন প্লিজ। এই মায়ার বাঁধনে বাঁধবেন না আমাকে, দয়া করুন। খান মঞ্জিল বাড়ি। স্নেহা মন খারাপ করে বসে আছে। দিদিকে ছাড়া তার কিচ্ছু ভালো লাগছে না। রুদ্র তাকে মোটেও পাত্তা দিচ্ছে না। এই নিয়ে আরো বেশি মন খারাপ করে বসে আছে। এদিকে কুদ্দুস পুরো বাড়িতে হইচই লাগিয়ে রেখেছে, সেও বাইক চালানো শিখবে। এই নিয়ে বুলবুল চাচা কুদ্দুসের পেছনে জুতা নিয়ে তাকে দৌড়চ্ছে। একটিয়া কামানের মুরুদ নাই, এটা আবার বাইক চালাইব। কুদ্দুস এই অপমান আর নিতেই পারে না। সে দাঁড়িয়ে পড়ে বুলবুল চাচার সামনে। আব্বু, তাহলে আমাকে বিয়ে দিয়ে দাও জরিনার সাথে। ওকে ছাড়া আমি বাঁচবো না। বিয়ে দাও, তাহলে টাকা ইনকাম করব, না হলে না। বুলবুল চাচা লুঙ্গি তুলে জুতা নিয়ে কুদ্দুসের পিঠের উপর উত্তম মাধ্যম দিতে থাকে। বিয়া করিবি, বোরে কি খাওয়াবি? এতে দাড়ি ন ওড়ে, এটা আবার বিয়ে করিব হতসারা। সোফায় বসে থাকা ইকবাল খান আর তুর্য খান এদের বাপ বেটার কাণ্ড দেখে গা দুলিয়ে হেসে উঠছে। তখনই তুর্য খান চায়ের কাপে চুমুক দিয়ে বলে, ভাইজান, আদিত্য কি ড্রাগসবেরি 205 মিশনটি চালু করেছে? আমার কিন্তু ভয় করছে এই মিশনের চক্করে
অনেক সৈনিকের জীবন গিয়েছে, কিন্তু কেউ এখনো এই মিশন সফল হয়নি। আমি বুঝলাম লোকটিকে, যাকে এখনো কেউ ধরতে পারছে না। ওদের কথোপকথনের কথার মাঝে মির্জা আলম চলে আসে, তার চোখ দুটোতে খেলে নানান রহস্য। এইদিকে ইকবাল চাচা হঠাৎ কুদ্দুসকে মারতে মারতে থেমে যান। কুদ্দুস বাবাকে থামতে দেখে এক দৌড়ে ঘরের বাইরে বেরিয়ে পড়ে। মির্জা আলম রহস্যময় হাসি দিয়ে ওদের উদ্দেশ্যে বলে, তোমাদের ছেলে ভীষণ সাহসী, কিন্তু কখনো না জানি ওর সাহসী ওর ক্ষতি বয়ে আনে। ইকবাল খান এবং দুর্জো খান সন্ধ্যা দৃষ্টিতে তাকিয়ে আছে। মির্জা আলম গা দুলিয়ে হেসে উঠল। আরে আরে, এত সিরিয়াস হচ্ছ কেন? আমি তো এমনি মজা করছিলাম। তা তোমাদের বিজনেস কেমন চলে? ইকবাল খান নিজস্ব ভঙ্গিমায় জবাব দেন, বিজনেস তো ভালো চলছে। আমাদের কোম্পানি কখনো নিচে নামে না, বরং আরও টপ লেভেলে যায়। বুঝো না ব্যাপারটা? মির্জা আলম মৃদু হাসেন। তিনি মনে মনে যেন কিছু বিড়বিড়ি করলেন। হোটেলে আরও একটি রাত কেটে যায় দুজোড়া দম্পতির। পরের দিন সকালে আদিত্য অত্যন্ত নরম কণ্ঠে বিছানায় ঘুমন্ত তিথিকে ডাকতে থাকে। চেরিজান, হুম। আমি সেনানিবাসে যাচ্ছি। তুই এখানে তাহমিনের সাথে থাকবি, কেমন? আমাকে না বলে কোথাও যাবি না। আমি নাস্তা অর্ডার করে দিয়েছি, কিছুক্ষণের মধ্যে চলে আসবে। যাচ্ছি তাহলে আমি। কথাটি শোনা মাত্র তিথি বিছানা থেকে এক লাফে দাঁড়িয়ে সোজা আদিত্যের সামনে চলে যায়। আর্মি পোশাকে তার স্বামীকে একদম হিরো হিরো লাগছে। তিথি মুচকি এসে বায়না ধরে বললাম, আমিও যাব আপনার সাথে। আদিত্য বুট জুতে ফিতায় গিচ মারতে মারতে বলে, হুম, এখানে তো যাওয়ার দরকার নেই। আজ প্যারেড গ্রাউন্ডে কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে। ওইখানে অনেক রোদ, যা তুই সহ্য করতে পারবি না। তোর যাওয়ার দরকার নেই, অন্য কোনো সময় নিয়ে যাব। তিথির জেদ ধরে সে যাবে, মানে সে অবশেষে আদিত্যর আর কি বা করার, তাকে বাধ্য হয়ে তিথিকে নিয়ে যেতেই হলো কুচকাওয়াজে। বিশাল বড় মাঠ, চারিদিকে হাজারো সৈনিক সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে আছে। দর্শকদের ভিড়ে তিথি, রেদন আর তাহমিনা কর্নার দাঁড়িয়ে আছে। তিথি দেখার চেষ্টা করছে তার মেজর সাহেব কোথায়। তখন দূর থেকে দেখা যায় একটা ছাউনির ভেতরে চার মেরুদণ্ড নিয়ে দাঁড়িয়ে আছে এবং জুনিয়র সৈন্যদের কমান্ড দিচ্ছে। তিথি খুশিতে প্রাণ ভরে ওঠে। তখন তার মনে হলো বাড়িতে একটা কল দিয়ে এইসব দেখানোর। তিথি ভিডিও কল দেয় স্নেহাকে। স্নেহা কলটি রিসিভ করে। স্নেহা, ল্যাপটপটা ড্রয়িং রুমে নিয়ে যা, সবাইকে ডেকে বল তোর ভাই কুচকাওয়াজে অংশগ্রহণটা দেখতে। তিথির কথা মতো স্নেহা ড্রয়িং রুমে সবাইকে ডেকে বসিয়ে দেয় এবং তিথি ভিডিওর কলে মাঠের সব কিছু দেখে। আদিত্য ছাউনির নিচে দাঁড়িয়ে সবাইকে কমেন্ট করতে থাকে। আদিত্যর কমান্ড হাজারো সারিবদ্ধ দাঁড়ানো সৈনিক পা লেফট রাইট করতে করতে মাঠের চারিপাশে ছন্দে ছন্দে হেঁটে যাচ্ছে। ড্রয়িং রুমে বসা ইকবাল খানের চোখে এক ফোঁটা অশ্রু জমা হয়। তার গর্ভবতী থাকে ছেলেকে নিয়ে। একসময় এই ছেলেকে বেকার বকাচ্ছে বলতো সেই ছেলে এখন একজন মেজর। তার গর্বে বুক ভরে উঠছে। মির্জা আলম সোফায় পায়ের উপর পা দিয়ে বসে তীক্ষ্ণ দৃষ্টিতে ল্যাপটপের দিকে তাকিয়ে আছে। সবাই উচ্ছ্বাসিত হয়ে কুচকাওয়াজের অনুষ্ঠান উপভোগ করতে থাকে। কুচকাওয়াজ শেষ হয়ে গেলে আদিত্য এদের তিনজনকে খুঁজতে খুঁজতে দর্শকের ভিড়ে চলে আসে। তখনই কিছু মেয়ে আদিত্যের সাথে ছবি তোলার জন্য মরিয়া হয়েই যায়। দূর থেকে এই দৃশ্য দেখে তিথি রেগে অগ্নিশর্মা ধারণ করে দৌড়ে এসে ফট করে আদিত্যের হাত আঁকড়ে ধরে তাকে টানতে টানতে মাঠের অন্য পাশে নিয়ে যায়। কি সমস্যা? এভাবে হাত ধরে টানিস কেন? তিথির মুখ দিয়ে আগুনের দলা ঝরছে। সে ক্ষিপ্ত কণ্ঠে জোরে চিৎকার দিয়ে বলে উঠছে, দেখছেন না মেয়েগুলো আপনার পেছনে হাত ধুয়ে পড়ে আছে? আদিত্য কিছুটা মুচকি মুচকি হাসে। সে ভালোই বুঝতে পারছে তার মহারানীর রাগ উঠেছে পেঁচায়। আচ্ছা বাদ দে এসব, বল এখন আর কোথায় কোথায় ঘুরবি? আগামীকাল কিন্তু চলে যেতে হবে তোদের। যেতে হবে কথাটাতে যেন তিথির মন খারাপ হয়ে যায়। সে কিছু বলতে পারে না আসন্ন কান্নার ফলে। মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তখনই পাশ দিয়ে হাজারো কলিগ আসে আদিত্য। তিথিকে সে দেখে বাকি সৈন্যগুলো একসাথে বলে উঠছে, কেমন আছেন ভাবি? তিথি মুখ তুলে তাকায়। এত বড় দামড়া ছেলেদের মুখ থেকে ভাবি শুনতে লজ্জা লাল হয়ে যায়। এই সৈনিকদের বয়স কমপক্ষে হলো 29 থেকে 30-এর উপরে হবে। তিথি ছোট ছোট উচ্চারণ করে। ভালো। আপনারা সবাই কেমন আছেন? আবারও একসাথে সবাই বলে উঠছে। আমরা সবাই ভালো আছি। আদিত্যের সবার সাথে সংক্ষিপ্ত কুশল বিনিময় করে সবাইকে বিদায় জানায়। আদিত্য তিথির হাত মুঠে বন্দি করে সেনানিবাসে থেকে বেরিয়ে যায়। তখন আকাশ মেঘলা হয়ে রয়েছে, হয়তো কিছুক্ষণের মধ্যে বৃষ্টি নামবে। তিথি তো বেজায় খুশি, সে উচ্ছ্বাসে ভরে উঠছে।
উফ, বৃষ্টি তুই তাড়াতাড়ি আয়, আমাদেরকে ভিজিয়ে দে। তারা দুজনে একে অপরের হাত ধরে হেঁটে চলছে। কিছু পথ তারা এভাবেই হেঁটে বেড়ায়। তখনই হঠাৎই আকাশে মেঘে জমে ঝুম বৃষ্টি নামে। বৃষ্টির পানির প্রতিটি ফোঁটা সবাইকে ভিজিয়ে দিচ্ছে। সব দোকান বন্ধ করে সবাই যার যার দোকানের ভেতর লুকিয়ে পড়ছে। আর কিছু মানুষ তো বৃষ্টি থেকে বাঁচার জন্য প্রাণপণে দৌড়ে ছাউনির নিচে আশ্রয় নেয়। শুধু আদিত্য আর তিথি কোনো তাড়াহুড়ো নেই, তারা সামনে হেঁটে চলেছে। বৃষ্টির পানি তাদের পুরো ভিজিয়ে তুলছে। তারা প্রাণ ভরে আজ বৃষ্টি বিলাসে মত্ত। কেউ কারো হাত ছাড়েনি, শক্ত করে আঁকড়ে ধরে বৃষ্টি বিলাস অনুভব করে। তিথি একটা বায়না ধরে বসলো। মেজর সাহেব, চলেন এই বৃষ্টির পানিতে আজ একটা নাচ হয়ে যাক। তো কোনো বাধা দেওয়ার প্রয়াস করলোই না। তিথি আবদারটুকু গ্রহণ করলো। হাতে হাত রেখে এক হাতে তিথির কোমর চেপে ধরে নাচতে থাকে এবং গুনগুন করে গাইল। তুমি বৃষ্টি হয়ে নামলে, তুমি বৃষ্টি হয়ে নামলে, আর কমলো চিন্তা আমার, আমি তোমার কাছে রাখবো আজ মনের কথা হাজার, দিয়ে তোমার কাজল রাখবো আজ সারা দিনটা আমার। আদিত্য আর তিথি কারোরই পরোয়া করলো না। তারা নিজেদের মতো রাস্তায় বৃষ্টি বিলাস করলো। তাদের দেখে কিছু কিছু দম্পতিও বৃষ্টির পানিতে নেমে বৃষ্টি বিলাসে মত্ত হলো। এটাই যেন নজর কাড়ার দৃশ্য। সময়টা যেন এখানেই থেমে যাক, কখনো না মুছুক এই স্মৃতিময় পাতা। তখন ভর সন্ধ্যা। তিথি আদিত্যর হোটেলের গেটের সামনে দাঁড়িয়ে আছে। এখনো হালকা হালকা বৃষ্টি পড়ছে। তারা দুজনেই কাক ভেজা শরীর থেকে পানির ফোঁটা চুইয়ে চুইয়ে পড়ছে। এমন অবস্থা তারা কি করে হোটেলের ভেতরে যাবে? আদিত্য দিদি রক্তিম চোখে তাকায়। এতে তিথিও যেন ফুঁসে উঠছে, বলে, হ্যাঁ, আমার দিকে এইভাবে কেন তাকিয়ে আছেন? শুধু কি আমি ভিজেছি নাকি? একদম চোখ রাঙাবেন না। আদিত্য কটমট করে বলে। বৃষ্টিতে ভিজতে কে বলেছিল? এখন কিভাবে ঢুকবি? তিথি কিছু একটা ভেবে বলে। চলেন এক দৌড় দিয়ে প্রথম ফ্লোরে, আর এক দৌড়ে গিয়ে আমাদের ফ্লোরে চলে যাব। এছাড়া আর কোনো উপায় নেই গো। আদিত্য আর কি বলবে? অতএব তারা সবার চোখ ফাঁকি দিয়ে দৌড়ে প্রথম ফ্লোরে চলে যায়। এভাবে করে কোনো মতেই তারা তাদের গন্তব্যে পৌঁছতে পারে। রুমের দরজার সামনে দাঁড়িয়ে তিথি হাঁপাতে হাঁপাতে আদিত্যর দিকে তাকায়। আদিত্য যখন তিথির দিকে তাকায়, হঠাৎ দুজনে গা দুলে হেসে উঠল। তারপরে চাবি দিয়ে রুমের দরজা খুলে ভেতরে প্রবেশ করে। তিথি জামা কাপড় নিয়ে ওয়াশরুমে চলে যায়। এদিকে আদিত্য শরীর থেকে আর্মি পোশাকটি খুলে ফেলে, টাওয়াল দিয়ে পানি মুছতে মুছতে। ততক্ষণে তিথিও চলে আসে, একটা লাল রঙের থ্রি পিস পরে। আদিত্য পেছন থেকে তিথিকে দেখেই বলে উঠছে, এইভাবে সবসময় লাল রঙের কোনো জামা পরবি না। তিথি আনে নিজেকে দেখে মুখ ফিংসি কাটল। আমি 100 বার পরবো, এটা আপনার কি? আদিত্য দেখলো তিথির ছেড়ে দেওয়া ভেজা চুলগুলো পানিতে পুরো পিঠ ভিজে যাচ্ছে। একটা হতাশা নিঃশ্বাস ফেলে টাওয়াল নিয়ে তিথির চুল মুছে দেয়। বাচ্চা আমি এখনো গেল না তোর। তিথি নাকচ করে বলে উঠল, ও হ্যালো, সামনে নিজের বাচ্চা পয়দা করব, আপনাকে আমার কোন দিক দিয়ে বাচ্চা মনে হয়? কিছুক্ষণ তারা দুজনেই চুপ করে রয়েছে, কারো মুখে টু শব্দটিও নেই। তিথি হঠাৎ আদিত্যের শার্টের বোতাম নিয়ে খেলতে থাকে এবং বলে, আমি এখন যেতে চাই না, প্লিজ আর কয়েকটা দিন থাকি আমি আপনার কাছে। আদিত্যের সোজাসুজি উত্তর। না। তিথি আর কিচ্ছু বলে না, তার চোখে জল ভিজে উঠেছে। আদিত্য তিথির মন খারাপ বুঝতে পেরে তিথিকে জড়িয়ে ধরলাম। আচ্ছা চল, তোকে রাতের শহর ঘোরাবো, ঘুরবি? তিথি নিজেকে ছাড়িয়ে নি বলে, না। এই সুযোগ কিন্তু আর পাবেন না আমার রেড চেরি, সময় সীমিত, তাড়াতাড়ি রাজি হয়ে যান। এই কথাটি বলে আদিত্য ব্যালকনিতে চলে যায়। মোবাইল হাতে নিয়ে ক্যাপ্টেন তানবীরের নাম্বারে কল দেয়। ওপাশ থেকে তানবীর গম্ভীর গলায় বলে উঠল, স্যার। আদিত্য চেয়ারে প্রফেশনাল ভাব নিয়ে বলে, কোনো তথ্য পেয়েছ? না, অফিস রুমে তন্ন তন্ন করে খুঁজেও কোথাও ড্রাগবেরি 205 কেসটির কোনো ফাইলে খুঁজে পাইনি। আশা করছি এটা কেউ সরিয়ে দিয়েছে। আদিত্য হাত মুষ্টিবদ্ধ করে চোখ বন্ধ করে নেয়। অতঃপর নিজেকে শান্ত রেখে অত্যন্ত নরম কণ্ঠে সুর হয়, ঠিক আছে, আমি দেখছি ব্যাপারটা। শোনো, তোমার বাইকটা একটু হোটেলে নিয়ে আসো। তানবীর কোনো প্রশ্ন ছাড়াই উত্তর দেয়, ঠিক আছে। তারা দুজোড়া দম্পতি বেরিয়ে পড়লো রাতের শহর দেখতে। তবে ঘোরাঘুরি করার আগে আদিত্য হোটেলের পেছনের বড় মাঠেই চলে যায়, যেখানে অনেকক্ষণ আগে থেকেই তানবীর দাঁড়িয়েছিল। তানবীরকে
দেখার সাথে সাথে রেদওয়ান এর মুখটা চুপসে যায়, মনে মনে হাজার খানি গালি দিতে থাকে। তানভীর আদিত্যকে বাইকের চাবি দিয়ে তাহমিনার সাথে কথা বলতে চলে যায়। হেই তাহমিনা, কেমন আছো? তাহমিনা মৃদু হেসে উত্তর দেয়, তারপর তারা দুজনেই কথায় মশগুল হয়ে পড়ে। এটা দেখে রাগে জ্বলতে থাকে রেদওয়ান। সে এক পাশে এসে রাগান্বিত চোখে তাহমিনাকে দেখতে থাকে। অপর প্রান্তে তিথি এখনো গাল ফুলিয়ে দাঁড়িয়ে আছে, ঠোঁট ফুলিয়ে রেখেছে, চোখ দুটো রাগে চকচকে লাল। আদিত্যের দিকে তাকাচ্ছে না সে। আদিত্য মুচকি হেসে কাছে গিয়ে তিথির হাত টেনে ধরে বলে, ওঠ, তোর কাছে বাইক চালাতে হবে। তোর প্রতিটা স্বপ্ন আমি এক এক করে পূরণ করব। তিথি আরো বেশি গম্ভীর হয়ে গেল। ঘাটতারার মতো এক জায়গায় দাঁড়িয়ে রয়েছে। আদিত্য গম্ভীর এক নিঃশ্বাস ফেলে তিথির চুলে হাত বুলিয়ে নরম গলায় সুত হয়। দেখ, জেদ ধরিস না। আচ্ছা ঠিক আছে, কোথায় যেতে হবে না তোকে, এখন বাইকে উঠে বস। তিথির ঠোঁটের কোণে হালকা হাসি ফুটে উঠছে। মুহূর্তে রাগ বলে পানি হয়ে গেল। কোনো ভনিতা না করেই সে বাইকে উঠে বসলো। প্রথমে একটু ভয় পেয়ে আদিত্যের শার্টের কলার শক্ত করে আঁকড়ে ধরে। আদিত্য পেছন থেকে হালকা হেসে আশ্বাস দেয়, কিছু হবে না তোর, ভয় পাস না। যতক্ষণ আমি আছি তোর কিচ্ছু হতে দেব না, আই প্রমিস। তিথি মাথা নেড়ে সায় দিল। এরপর আদিত্য ধৈর্য নিয়ে সবকিছু বুঝিয়ে দিল। ক্লাচ কোথায়, ব্রেক কিভাবে ধরতে হয়, এক্সেলেটর কতটুকু ঘোরাতে হয়। তোর হাত পা নরম রাখিস, জোরে কিছু করিস না। আমার ইশারা পেলে স্টার্ট দিবি, ঠিক আছে? তিথি গম্ভীর মুখে মাথা নাড়ে। অবশেষে আদিত্যর ইশারা পেয়ে তিথি বাইক চালু করলো। ইঞ্জিনের গর্জন শোনা মাত্র তিথির চোখে একসাথে উত্তেজনা আর ভয়ের ছাপে স্পষ্ট দেখা যায়। বাইক ধীরে ধীরে এগোতে লাগে। আদিত্য বাইকের পেছন থেকে শক্ত করেই দৌড়াতে লাগে। হ্যাঁ, এইভাবে ধীরে, ব্যালেন্স রাখ। তিথি এক সময় একটু ব্যালেন্স হারিয়ে ফেলে। পরক্ষণে তিথির স্পন্দন যেন থেমেই গেল মুহূর্তের জন্য। আদিত্য সঙ্গে সঙ্গে বাইকের পাশ ধরে ওকে আগলে নিল। আদিত্য তিথির কাঁধে হাত রেখে হেসে ফেলে তিথির ভয় মিশ্রিত মুখখানা দেখে। ছেড়ে যান, ভয় পাচ্ছিস কেন? আমি তো আছি। এবার তিথি সাহস পেল। ধীরে ধীরে আবারও জ্বালানোর চেষ্টা করে। মুখের ভয় মুছে গিয়ে এখন আনন্দ ঝিলিক দিচ্ছে চোখে। দূর থেকে তানভীর, রেদওয়ান আর তাহমিনা তাকিয়ে আছে। তাদের চোখ জোড়ায় মুগ্ধতা ছড়িয়ে পড়ল। শুধু তাহমিনা এটা ভেবে ভয় পায় এদের সুখে না কারো নজর লেগে যায়। কিন্তু আদিত্য যে ভয়ঙ্কর কিছুতে পা দিতে যাচ্ছে, এতে কি করে সব সামলাবে। তিথি আস্তে আস্তে চালাচ্ছে আর আদিত্য বাইকের সাথে সাথে দৌড়চ্ছে। মাঝে মাঝে তিথি আবার ব্যালেন্স হারিয়ে ফেলে। আদিত্য ঝুঁকে তাকে আগলে নিচ্ছে, এভাবেই যেন পৃথিবীর সব বিপদ থেকে ওকে বাঁচাতে পারে। তিথি এখনো পুরোপুরি না হলেও বাইক চালানো কিছুটা হলেও শিখেছে। বাদবাকি তাহমিনা শিখিয়ে দিবে। আদিত্য বাইকটি তানভীরের কাছে রেখে চলে যায় রাতের শহর দেখতে। রেদওয়ান, তাহমিনা, আদিত্য, তিথি দুজোড়া দম্পতি রাতের শহর দেখছে। তিথি আগে কখনো শহরে আসেনি, তাই রাতের শহর, আলো, কোলাহল, ট্রাফিক, মানুষের চলাচল সবকিছু তার কাছে নতুন। গ্রামের শান্ত নিস্তব্ধ রাতের সঙ্গে তুলনা করা যায় না এই শহরের জীবন্ত রঙের সঙ্গে। তারা ঘুরে ঘুরে চারিপাশ দেখতে থাকে। মাঝে মাঝে রয়েছে তিথির অবাধ্য বায়না, ফুচকা খাওয়া, ফেলপুরি আর চটপটি। অবশ্য আদিত্য এগুলো দেখে এখন খেতে পারবে না, তার রুটিন মেনটেন করতে হবে। একটা ফুচকার দোকানে বসে আছে তারা। রেদওয়ানও এসব আজগুবি খাবার খায় না। তারা দুজনেই শুধু তাকিয়ে আছে দুজন নারীর মজা করে ফুচকা খাওয়া দেখছে। তাহমিনা আর তিথি মজা করে ফুচকা খেতে ব্যস্ত। তিথি চোখ বন্ধ করে টকের স্বাদ নেয়। তাহমিনা তো একের পর এক ফুচকা খেয়ে যাচ্ছে। আদিত্য মনে মনে ফিরফির করে, মেয়েদেরই একটাই দুর্বলতা, বলছি না ফুচকার মধ্যে এরা কি পায়? সারাদিন খেতে দিলেও পারবে এরা, তেঁতুল পানিতে চোবাবে আর গপ গপ করে গিলবে। আচ্ছা। আদিত্য বিরক্ত স্বরে বলে উঠছে, রাক্ষসী, আর কত খাবি? এবার তো ওঠ, যেতে হবে আমাদের। তিথি শেষ ফুচকাটা মুখে দিয়েই খেতে খেতে বলার চেষ্টা করলো, কিন্তু ফুচকার জন্য বলতে পারলো না। অবশেষে ফুচকাটা গিলে ফেলে এই শান্ত গলায় বলে উঠল, রাক্ষসী কাকে বলছেন? খেলে আমি আমার স্বামীর টাকায় খাচ্ছি, তাতে আপনার কি? তোর স্বামীর টাকে খাচ্ছিস, চল এবার। সারাদিন এত খাস তবু তোর শরীরের এই হাল, হাড্ডি দেখা যায় সব। তিথি আঙুল তাক করে শাসনের স্বরে বলল, এই খাওয়ার কোটা দিবেন না একদম। আচ্ছা দেব না, চল। এরপর তারা সবাই ঘুরলো শহরের আরো অনেক জায়গায়, কয়েকটা পার্কেও হাঁটলো। চারিপাশে আলো, মানুষের রঙিন চলাফেরা আর হালকা হাওয়ার সঙ্গে তাদের
হাসি মজা রাতের শহরকে আরো সুন্দর করে তুলল। রাত প্রায় 10টার দিকে তারা একটা রেস্টুরেন্টে রাতের খাবার শেষ করে হোটেলের পথে রওনা হলো। শহরের আলোয় মাখানো এই রাতটি ছিল তিথি সঙ্গীতের জন্য একটা নতুন আনন্দঘন অভিজ্ঞতা। তারা হোটেলে ফিরে যে যার রুমে চলে গেল। রেদওয়ান দরজা বন্ধ করে ভিতরে প্রবেশ করতে না করতেই তাহমিন হাত খপ করে ধরে ফেলল। তাহমিনের পেছনে ফিরে তীক্ষ্ণ কণ্ঠে বলল, কি সমস্যা? হাত ছাড়ুন। রেদওয়ান ছাড়ে না, বরং এক ঝটকা তাহমিনাকে বুকের কাছে ফেলে। সমস্যা কি আপনার? বলেছি না এভাবে হুটহাট আমায় স্পর্শ করবেন না। রেদওয়ান আরো একটু শক্ত করে আগলে নিল। কেন? আমি ছুলেই তোর খারাপ লাগে আর অন্যরা ছুলে বুঝি খুব তৃপ্তি পাস? তাহমিনা রক্তচক্ষু দৃষ্টিতে তাকায়। রেদওয়ান সেই দৃষ্টি উপেক্ষা করে তাহমিনার ঘাড়ে মুখ গুজে দেয়। প্লিজ এমন করছিস কেন? আমি তো বদলে গেছি। আমি কি একটু ভালোবাসা যায় না? একটু। তাহমিনা চোখ বন্ধ করে নেয়, কিন্তু মনের অনুভূতিকে প্রশ্রয় না দিয়ে এড়ানোর চেষ্টা করে। ছাড়ুন বলছি, আপনার স্পর্শ আমার ভালো লাগে না, ছাড়ুন। ফট করে ঘাট থেকে মুখ তুলে নিয়ে তাকিয়ে থাকে শ্যামরঙা মেয়েটির মুখপানে। আমার স্পর্শ তোর খারাপ লাগে? তাহমিনা কিচ্ছু বলছে না দেখে রেদওয়ান তাকে ছেড়ে দেয় এবং জোরে নিঃশ্বাস নিয়ে বলে, ওকে যা, ছুবো না তোকে আর। আমি আগামীকালই চলে যাব ব্যাংককে। তখন তুই এমনিতেই মুক্তি পাবি। তাহমিনার বুকে আপনা আপনি ব্যথা অনুভব হয়। সে মুখ ফুটে কিছু বলতে পারে না। রেদওয়ান সোজা লাইট অফ করে দিয়ে ফ্লোরে একটা চাদর বিছিয়ে শুয়ে পড়ে, কারণ এখানে কোনো সোফা নেই। চাঁদের ম্লান আলো জানলা দিয়ে প্রবেশ করছে। তাহমিনা সেই জানলার কাছে গিয়ে দাঁড়িয়ে থাকে। কতক্ষণ এভাবে দাঁড়িয়ে ছিল তা তার জানা নেই। হঠাৎই বুকে চিনচিন ব্যথা অনুভূত হয়। পেছনে ফিরে একবার রেদওয়ানের দিকে তাকায়, আবার আকাশের দিকে তাকিয়ে ভেতরে আসা উগ্র নিঃশ্বাস ছাড়ে। তার জীবনটা তো আর 5টা বাকি মেয়েদের মতো হতেই পারতো। কেন সে এত হতভাগা? ছোটবেলায় বাবা মাকে হারলো, আর এখন নিজের পায়ে ঠেলে স্বামীর ভালোবাসা হারাচ্ছে। তার কি কষ্ট হচ্ছে না? হচ্ছে তো, কিন্তু এই অনুভূতি কাকে বোঝাবে? তাহমিনা আবার পেছন ফিরে তাকিয়ে দেখে রেদওয়ান অভিমানে ঘুমের অতলে তলিয়ে গেছে। আরও কিছুক্ষণ থাকার পর অবশেষে জানলা বন্ধ করে দিয়ে বিছানায় শুতে গেলে তাহমিনা বিছানায় উঠতে পারে না। মনটা খুব খুচখুচ করছে। সে আস্তে করে রেদওয়ানের পাশেই বসে পড়ে। তারপর ধীরে ধীরে রেদওয়ানের বুকের কাছে ঢুকে পড়ে। রেদওয়ানকে জাপটে জড়িয়ে ধরে, শার্টের খোলা বুকে অনবরত চুমু দিতে থাকে। অতঃপর ফুপিয়ে কেঁদে উঠল। আপনি কেন বুঝেন না? ওরা আমার কাছের মানুষকে কেড়ে নিতে চাইবে। আপনার কোনো ক্ষতি করলে তখন কি হবে? আমাকে যে তাদের সামনে স্ট্রং দেখাতে হবে। দুর্বল হলে তো চলবে না, কিন্তু আপনি আছেন শুধু আমাকে দুর্বল করার জন্য। তাহমিনা ফোপাচ্ছে আর শক্ত করে রেদওয়ানের বুকে ঢুকে যেতে চাইছে। অভিমান করেছেন খুব, তাই না? করুন, সমস্যা নাই। কালকে চলে যাবেন, ঠিক আছে, আমি এটাই চাই। আপনি এখান থেকে খুব তাড়াতাড়ি চলে যান, কিন্তু শুধু এটা মনে রাখবেন, তাহমিনা খন্দকার মায়ের জিনিস কাউকে দেয় না। যেটা আমার সেটা অবশ্যই আমার। আপনাকে আমি কারোর সাথে ভাগ করে দিতে পারবো না, কখনো না। ব্যাংকক গিয়ে যদি আবারও লুচ্চামি করেন তো এবার কাচের গ্লাস না, সরাসরি বুকে ছুরি চালিয়ে দিব। তাহমিনার মুখে এবার মৃদু হাসি খেলে যায়। ভেজা চোখে ঘুমন্ত রেদওয়ানের পানে তাকিয়ে তার উষ্ঠে প্রগাঢ় এক চুমু খেয়ে ফেলে। লুচ্চা বেড়া আমার, এত দূর দূর করি তাও দূরে চলে যান না কেন? এতটা ভালোবাসলেন কবে? অন্য কাউকে ছুঁয়ে এবার দেখিয়েন, জানে মেরে ফেলবো একদম। কথাটি বলে রেদওয়ানের বুকে মুখ গুজে গভীর নিদ্রায় তলিয়ে যায়। অপরদিকে আদিত্যর বুকে ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে তিথি। আদিত্য কি করবে ভেবে না সে একটা থমকে সুরেই বলে, কি রে বাবা, এইভাবে কান্না করছিস কেন? আমি তো আসবো আবার। তিথি আদিত্যর ঘাড়ে মুখ গুজে দিয়ে হাউমাউ করে কাচ্ছে। এই মেয়ের এই দিকটায় এই কয়েকটা দিনেই এই অভ্যাস হয়ে গিয়েছে আদিত্যর বুকের উপর ঘাড়ে মুখ গুজে ফুপানো, ঘুমানো। অবশ্য এতে আদিত্যরও একই অবস্থা। তিথিকে বুকে না নিয়ে ঘুমালে ঘুমিয়ে আসবে না এখন। কান্না থামা না যান, আমি আসবো তো আবার। তিথি ঘাড়ে মুখ গোজা অবস্থায় বলে, না, আমি এখান থেকে যাব না, আপনার কাছে থাকবো। আমি কিছুতেই যাব না। জোর করে ঘাট থেকে মুখ তুলে তিথিকে বসিয়ে দেয়। তারপর চোখের পানি মুছে দিয়ে কপালে ঠোঁটে ছোঁয়া দিয়ে বলে, তিথি যান, রেড ছেড়ে এইভাবে কান্না করলে আমি কোথায় যাব বলতো? আমি বলেছি না আমি আসবো। এই কিছুদিনের মধ্যে ধর 1-2 মাস
তারপর অনেক দীর্ঘ একটা ছুটি কাটাবো। তিথি কিচ্ছু না বলে শুধু চোখ চেপে কান্না আটকানোর প্রয়াস করছে। আদিত্য তিথির মুখটাকে আগলে নিয়ে বলে, আমি প্রতিদিন কল করবো তোকে, তোর যা প্রয়োজন আমাকে বা আম্মুকে বলবি। তিথি চেহারায় অসহায়ত্ব ফুটিয়ে বলে, আমার কিচ্ছু চাই না, শুধু আপনার পাশে থাকতে চাই আমি। আমাকে সবসময় তোর পাশে পাবে। কিন্তু কিভাবে? আদিত্য তিথির কপালে কপাল ছেঁকিয়ে শ্বাস নিয়ে বলে, জানিস, ভালোবাসা শুধু শরীর ছোঁয়া নয়, মনের সাথে মন ছোঁয়াটাই আসল ভালোবাসা। আমি হয়তো সশরীরে তোর পাশে সবসময় থাকবো না, কিন্তু তোর শরীরের প্রাণের সঙ্গে মিশে থাকবো সবসময়। মন দিয়ে আমার গভীরভাবে অনুভব করবি, আমাদের কাটানো মুহূর্তগুলো অনুভব করবি। দেখবি ঠিক তুই এটার আভাস পাবি যে আমি সবসময় তোর পাশে, তোর কাছে আছি। তিথি মনোযোগ দিয়ে শুনে আদিত্যের কথা এবং সে আর কান্না করে না, চুপচাপ আদিত্যর ঘাড়ে মুখ গুজে রয়েছে। হঠাৎই তিথি আদিত্যের বুকে চুমু দিয়ে বলে, ভালোবাসি। আদিত্য মৃদু হেসে বলে ওঠে, ভালোবাসি। দুজনেই খুব ভালোভাবে একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে। মাঝে মাঝে তিথির খুব অসুবিধা হয় আদিত্যের খোঁচা খোঁচা দাড়িতে, কিন্তু আদিত্যকে বুঝতে দেয় না। তিথি আদিত্যর বিড়াল মনির চোখের দিকে অপলক দৃষ্টিতে তাকায়। আমার পরি চাই, একটা পরি দিয়ে দিন না। আদিত্য লম্বা একটা শ্বাস নেয় এবং বুকের সাথে তিথিকে শক্ত করে চেপে ধরল। না, এখন না, সময় হোক তারপর পড়ে আসবে। ফট করে তিথি উঠে বসে এবং আদিত্য শার্টের কলার চেপে ধরে দাঁত কিরমির করে পড়ল। কিছুদিন আগে আপনি না চেয়েছিলেন একটা পরি, তাহলে হঠাৎ পল্টি খেলেন কেন? আমার পরি চাই, মানে চাই। আচ্ছা। পরের দিন সকালে হোটেল থেকে সেনানিবাস পর্যন্ত জিপ এ আদিত্য তিথি, রেদওয়ান আর তাহমিনাকে ড্রপ করে দেয়। খান মঞ্জিল থেকে বাড়ি থেকে কুদ্দুস গাড়ি নিয়ে আসে সেখানে। তাহমিনা আর রেদওয়ান বসে পড়ে। কুদ্দুস আদিত্যকে দেখার সাথে সাথে জড়িয়ে ধরে, যেন কত যুগ পর আদিত্যকে দেখেছে। কেমন আছিস কুদ্দুস? কুদ্দুস হাসি মনে জবাব দেয়, খুব ভালো আছি আদিত্য ভাই, তাড়াতাড়ি ফিরে আসবে কিন্তু, আমি গাড়িতে অপেক্ষা করছি। তারপর কুদ্দুস ড্রাইভিং সিটে বসে পড়ে। আদিত্য তিথির চোখে আবারও জল চলে এলো। সে আদিত্যকে চাপড়ে ধরল। আপনাকে ছেড়ে যেতে আমার খুব কষ্ট হচ্ছে মেজর সাহেব। আদিত্য বুকের সাথে তীব্রভাবে চেপে ধরল। গাড়িতে গিয়ে বস, আমি খুব তাড়াতাড়ি ফিরবো। তিথি বুক থেকে মাথা তুললো এবং পা কিছুটা উপরে করে আদিত্যর ঘাড়ে হাত রাখলো। পরপর আদিত্যর দুই গালে, কপালে, চোখে ছোচে ফ্রেগারের চুমু খেলো। এরপর তিথি ইশারা করলো তাকে এমনভাবে আদর করতে। আদিত্য এবার হেসে তিথিকে দুই হাতে পেঁচিয়ে ধরে গালে, কপালে, নাকে, চোখে তিথি আঙুল দিয়ে যেভাবে দেখাচ্ছে সেভাবে উষ্ঠের পরশ এঁকে দিচ্ছে। এরপর তিথিকে গাড়িতে বসিয়ে দেয়। তিথির চোখ থেকে অনবরত অশ্রু গড়িয়ে পড়ছে। গাড়ি চলতে শুরু করে যতক্ষণ দেখা যায় ততক্ষণ পর্যন্ত তিথির গাড়ি জানলা থেকে আদিত্যকে দেখে চলেছে, কিন্তু একটু দূর এগোতে মানুষটা অদৃশ্য হয়ে গেল। এদিকে আদিত্য সেখানেই ধপ করে বুক চেপে ধরে বসে পড়ল। বুকটা যে তার ভীষণ খালি খালি লাগছে, বলা তো যায় না। যদি আর কখনো দেখা না হয়। সেনানিবাসের ছাদ থেকে তানভীর আর ফারহান তাকিয়ে আছে আদিত্যের দিকে, কিন্তু বাস্তবতা তো এটাই একজন সৈনিক আর এর আত্মহত্যা, যেখানে তার পরিবার পরিজনকে ছেড়ে আসতে হয়। কেচে গেল অনেকগুলো দিন। এই দিনগুলোতে আদিত্য প্রতিদিন না হলেও রাতে একবার কল দিত তিথি, তো তখন খুশিতে কান্নাই শুরু করে দিত। রাতে লুসি আর আদিত্য ছবি বুকে আঁকড়ে নিয়ে এইভাবে দিন যাচ্ছে তার। অপরদিকে আদিত্য ওয়ালেটে থাকা তিথির ছবিখানা নিয়ে রাত পার করত। এরই মাঝে আদিত্য সফল হয়, উপর মহল থেকে পারমিশন পেয়ে যায় ড্রাগবেরি 205 মিশনটি চালু করার। তাহমিনা এতে ভীষণ দ্বিগুণী খুশি হয়ে যায়। তার খুশি ছিল দেখার মতন। সেও তার জবে জয়েন করে। আর মাত্র কয়েকদিন পর তিথির পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হবে, কিন্তু ইদানিং তার যেন খুব মন মেজাজ খারাপ হয়ে যায়। কিছুই ভালো লাগে না, খেতে মন চায় না। তখনই সবাই সকাল নাস্তা করছে। সুফিয়া খান, বেলা খান আর জুই খান মিলে সবাইকে সকালে নাস্তা দিতে থাকে। আজও মুগ্ধ এসেছে, এতদিনও ওর প্রশিক্ষণে ছিল। মুগ্ধ বারবার তিথির দিকে তাকাচ্ছে, কিন্তু তাকিয়ে কি লাভ, সে তো এখন অন্য কারোর। একটা হতাশার শ্বাস ফেলে নাস্তায় মনোযোগ দেয়। ডিমের ঘ্রাণে হঠাৎ করে তিথির গা গুলিয়ে উঠল। সে মুখ চেপে ধরে, কিন্তু যত এই ডিমের ঘ্রাণ নাকে আসে ততই গা গুলিয়ে উঠছে। সে তাড়াতাড়ি চেয়ার থেকে উঠে বেসিনে চলে গেল।
গল গল করে বমি করে ভাসিয়ে দেয়। তিথির পিছু পিছু স্নেহা আসলে তিথি স্নেহাকে জানায় সে ঠিক আছে, কিন্তু স্নেহার কিছু ঠিক লাগছে না। ডাইনিং টেবিলে সবাই উদ্গ্রীব হয়ে বসে আছে। তিথির জন্য মুগ্ধ তো বেশি উতলা হয়ে রয়েছে। একটু পর স্নেহা এসে জানালো তিথি ঠিক আছে, হয়তো গ্যাস্ট্রিকের সমস্যা হয়েছে। এতে যেন সবার করে যায় পানি এলো। তিথি নিচের রুমেই চলে গেল। কেমন যেন তার হাসপাস লাগছে। এটা আজকে না, প্রায় কয়েকদিন যাবতীয় হচ্ছে। রুমে তখন স্নেহা আর তাহমিনা প্রবেশ করে। তিথির এমন অবস্থা দেখে স্নেহা প্রশ্ন করে উঠছে, তুই ঠিক আছিস? আমি কয়েকদিন ধরে খেয়াল করলাম তুই ঠিক মতো খেতে পারছিস না। কি হয়েছে তোর? তিথি উত্তর দেয় সে জানে না তার কি হয়েছে। তাহমিনা হঠাৎ করে কিছু মনে পড়ে, তাই সে জিজ্ঞেস করল, তোমার কি মাছ মাংস আর ডিমের ঘ্রাণ সহ্য হয় না? তিথি মাথা নেড়ে হ্যাঁ জানায়। অর্থাৎ তার কিছুদিন যাবৎ এসব ঘ্রাণ সহ্য হচ্ছে না। কেমন যেন গা গুলিয়ে উঠছে। তাহমিনার মুখে একটাতে হাসি ফুটে উঠল। সে আরও জিজ্ঞেস করে, টক খেতে মন চাই? তিথি বাচ্চাদের মতো মাথা নেড়ে হ্যাঁ জানায়। স্নেহা আর তাহমিনা একের পর এক তাকিয়ে আছে একে অপরের দিকে বড় বড় চোখ করে। স্নেহা তো আরেকটু শিওর হওয়ার জন্য বলে, তোর লাস্ট কবে পিরিয়ড হয়েছিল? তিথি এক ঝটকায় উঠে দাঁড়িয়ে ক্যালেন্ডারে তারিখ দেখে হা হয়ে যায়। তার পিরিয়ডের তারিখ পেরিয়ে গেছে। স্নেহা খুশিতে লাফিয়ে ওঠে এবং তিথির কপালে টোক্কা মেরে বলে, গাধি, পিরিয়ড মিস গেল সেই খেয়াল নেই। তিথি, হয়তো তুই প্রেগনেন্ট। তিথি হা করে তাকিয়ে আছে স্নেহার পানে। আসলে কি এটাই সত্যি নাকি মিথ্যা? তাহমিনা তিথির কাঁধে হাত রেখে বলে, তবে নিশ্চিত হওয়ার জন্য তোমাকে পরীক্ষা করতে হবে। তিথির তো ভয়ে হাত পা কাঁপছে। তার মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না। প্রায় কিছুক্ষণ পর তাহমিনা তিথিকে একটা প্রেগন্যান্সি কিট এনে হাতে ধরিয়ে দিয়ে বলে পরীক্ষা করতে। তিথি কাঁপা কাঁপা হাতে কিডনি ওয়াশরুমে চলে যায়। এদিকে স্নেহা আর তাহমিনা বিচলিত হয়ে ঘরে এইদিক ওদিক ঘুরছে। তাহমিনা মনে মনে শুধু একটাই চায়, রেজাল্ট পজিটিভ আসুক। দরজা খোলার শব্দে স্নেহা পেছনে ফিরে তাকায়, সাথে তাহমিনাও। তিথি হঠাৎই ঝলে পড়তে গেলেই স্নেহা তিথিকে আগলে নেয়। তিথির কাঁধে হাত রেখে তাহমিনা জিজ্ঞেস করে, রেজাল্ট কি আসলো? সাথে সাথে তিথির চেহারার রং পাল্টে মুখটা কেমন যেন মনমরাই লাগছে। তিথির চেহারা বিষাদের ছাপে স্পষ্ট দেখতে পাচ্ছে তাহমিনা।